বাংলাদেশের রাজনীতিকে এতই সস্তা। ওয়ার এগেইনস্ট টেরোরিজম ব্যর্থ হয়েছে, কিন্তু জঙ্গিবাদ নিরসনে শেখ হাসিনা মডেল সফল হয়েছে। আমাদের নিজেদের স্বার্থে আমরা শক্তিশালী করি, তাকে বাংলাদেশে আমরা রাজনীতি করার সুযোগ করে দেব। এদিকে আমাদের জন্য নিরাপদ, এটি বাংলাদেশের তারুণ্যের জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক মানবাধিকার, আইনের শাসন, সাংবিধানিক শাসনের জন্য কি এটি নিরাপদ? এটি কোনো অবস্থাতেই নিরাপদ নয়। যে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা আসুন এই সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকারকে আমাদের নিজেদের স্বার্থে আমরা শক্তিশালী করি, ব্যালট বিপ্লবের রায় দেই এবং রাজপথে যারা তামাশা প্রহসন করে, আগুন সন্ত্রাসের প্রস্তুতি নেয়, তাদের বিরুদ্ধে যেন আমরা, তাদের দর্প যেন আমরা চূর্ণ করে দিতে পারি এবং ভবিষ্যতে এই দুঃসাহস তারা যেন দেখাতে না পারে, সেটি যেন আমরা নিশ্চিত করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গিবাদকে নিরসন করতে পেরেছি। টুইন টাওয়ারে হামলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র গোটা বিশ্বব্যাপী ওয়ার এগেইনস্ট টেরোরিজম ঘোষণা করেছে, কিন্তু জঙ্গিবাদ উল্টো বৃদ্ধি পেয়েছে। ওয়ার এগেইনস্ট টেরোরিজম ব্যর্থ হয়েছে, কিন্তু জঙ্গিবাদ নিরসনে শেখ হাসিনা মডেল সফল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা গোটা বিশ্বের সামনে শুধুমাত্র ডেভেলপমেন্ট মিরাকলের একজন রাষ্ট্রনায়ক নন। কিভাবে জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড নিরসন করতে হয়, সামাজিক সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করতে হয়, গোটা দেশের জনতাকে ঐক্যবদ্ধ করতে হয়, তার একটি প্রামাণ্য দলিল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা। প্রিয় বন্ধুগণ, 17ই আগস্ট তারা সিরিজ বোমা হামলা পরিচালনা করেছে 2005। তারা অন্ধকারের উদ্বোধন করেছিল, আর আজকের দিনে, আজকে 2023 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা, আপনারা জানেন যে পেনশন স্কিল ঘোষণা করেছে। তারা সার্বজনীন সন্ত্রাস কায়েম করেছিল, আর শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য সার্বজনীন পেনশন ঘোষণা করে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে একটি অসাধারণ কল্যাণধর্মী রাষ্ট্রের সূচনা হয়েছে। তারা বাংলাদেশের 99% জনগণকে জঙ্গিবাদের সবক শিখিয়েছিল, আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের 10 কোটি মানুষ আজকে পেনশন স্কিমের আওতায় এসেছে। তারা 1,23,00,000 ভুয়া ভোটার তৈরি করেছিল, আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকার শুধুমাত্র সামাজিক সুরক্ষা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বাংলাদেশের 1,38,00,000 মানুষকে নিয়ে এসেছে। তারা গোটা দেশের 63 জেলায় বোমা বিস্ফোরণ করেছে, আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকারের খাদ্য সহায়তার আওতায়, স্বল্প মূল্যে খাদ্য সহায়তার আওতায় 3,67,00,000 মানুষ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকারের আওতায় এসেছে। তারা 61,000 কোটি টাকার বাজেট দিয়েছে, আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকার শুধুমাত্র সামাজিক সুরক্ষা এবং খাদ্য সহায়তার আওতায় 60,000 কোটি টাকার খাদ্য সহায়তা ঘোষণা করতে সক্ষম হয়েছে। যে কারণে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আসুন এই সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ঘৃণা প্রকাশ করি এবং যে রাজনৈতিক দলদের শেল্টার প্রদর্শন করে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই এবং একই সঙ্গে আমরা ঘৃণা বলে লক্ষ্য করি আমাদের মায়েরা যাদের হাতে ধর্ষণের শিকার হয়েছে, বোনেরা লাঞ্ছনার শিকার হয়েছে, হত্যাযজ্ঞের শিকার হয়েছে, 30 লাখ মানুষ জীবন দিয়েছে। আজকে তাদের পক্ষে তারা লীগের পক্ষ থেকে আজকে কুখ্যাত 17ই আগস্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং জঙ্গিবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠীকে নির্মূল করার লক্ষ্য নিয়ে আজকে বাংলাদেশের ছাত্র সমাজ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সামিল হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেক কষ্ট, গরম, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে অনেক ধৈর্য সহকারে আপনারা আজকে এখানে আছেন। ছাত্রলীগের নেতাকর্মীদের বাইরেও আমাদের অনেক সাধারণ শিক্ষার্থী আজকে এখানে সমবেত হয়েছে, আমাদের লড়াইকে শক্তিশালী করেছে, আমাদের একতার মোহনাকে আরো বেশি জোরালো করেছে। আজকের এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারদের বলিষ্ঠ কণ্ঠস্বর সংগ্রামী ছাত্রনেতা মাজহারুল কবির সরকার। বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আপনাদের প্রিয় ছাত্রনেতা তানভীর হাসান সৈকত। বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, অত্যন্ত দক্ষ একজন সংগঠক রিয়াজ মাহমুদ হৃদয়। বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের প্রিয় ছাত্রনেতা সাগর আহমেদ শামীম। বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আপনাদের সবার প্রিয় ছাত্রনেতা
অত্যন্ত দক্ষ একজন সংগঠক রাজিবুল ইসলাম বাপ্পি। বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আপনাদের সবার প্রিয় ছাত্র নেতা সজল কুণ্ড। আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সবার প্রিয়, আমাদের প্রিয় সহযোদ্ধা নাজিম উদ্দিন। আজকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন। আমাদের গণমাধ্যমের বন্ধুরা অনেক কষ্ট করে আজকে এখানে এসেছেন, যে কারণে তাদের সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে, বাংলাদেশ ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। প্রিয় বন্ধুগণ, আপনি জানেন যে 17ই আগস্ট এই বাংলাদেশে কি ঘটেছিল, এবং 17ই আগস্ট বাংলাদেশে যেটি ঘটেছিল এটি কিন্তু পৃথিবীর কোনো দেশে আর ঘটেনি। 17ই আগস্ট বাংলাদেশে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে একযোগে বাংলাদেশের 434টি স্থানে 500 বোমা হামলা পরিচালনা করা হয়েছিল। আজকে জঙ্গিবাদী কর্মকাণ্ড, ধর্মীয় উগ্রবাদী সন্ত্রাসের ঘটনা পৃথিবীর অনেক দেশেই ঘটেছে। আফগানিস্তানে, ইরাকে, পাকিস্তানে, সিরিয়ায় অনেক দেশেই ঘটেছে। কিন্তু দেশব্যাপী যে সাংগঠনিক নেটওয়ার্কের পরিচয় 2005 17ই আগস্ট জঙ্গিবাদী গোষ্ঠী দেখাতে পেরেছিল, সেটি আসলে পৃথিবীর ইতিহাসের একটি বিরলতম ঘটনা। এবং এটি আরেকটি দিক থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পাওয়ার মতো, যে এটি যেমন একযোগে একটি দেশের 99% জায়গায় তারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটাতে পেরেছিল, ঠিক একই সঙ্গে এটি পৃথিবীর ইতিহাসের একমাত্র ঘটনা যেখানে সরাসরি রাষ্ট্র জড়িত, যেখানে সরাসরি সরকার জড়িত। সেই সময়ের রিপোর্টগুলোতে আমরা দেখতে পেরেছি সরাসরি, শুধুমাত্র প্রচ্ছন্নে নয়, পরোক্ষে নয়, পর্দার পেছন নয়, সরাসরি বিএনপি জামায়াত সরকারের 8 জন মন্ত্রী এবং সাংসদ এই সাংগঠনিক সন্ত্রাস, এই জঙ্গিবাদী সন্ত্রাসের নেটওয়ার্কটি শক্তিশালী করার জন্য, জঙ্গিবাদের উৎসব করার জন্য, বাংলাদেশের মানুষের মনে ভীতি আতঙ্ক ছড়ানোর জন্য এবং জঙ্গিবাদের আগমনী গান গাওয়ার জন্য তারা গোটা দেশব্যাপী জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছিল। এটির কারণে বাংলাদেশের অনেক বিচারিক অঙ্গনের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক আন্দোলনের কর্মী কয়েকদিন পরে একযোগে 30 জন মানুষ সেই নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছিল। এবং এই ঘটনার সঙ্গে বিএনপি জামায়াতের সরকারের সঙ্গে তাদের মন্ত্রণালয়ে, কল্পনা করুন একটি দেশের মন্ত্রণালয়ে মিটিং হচ্ছে, জঙ্গিবাদীরা আসছে, তাদেরকে বলা হচ্ছে পরবর্তী দিন কর্মকাণ্ড পরিচালনা করা হবে, পুলিশের রোল কিভাবে থাকবে, জঙ্গিবাদীরা কিভাবে পালিয়ে যাবে, কিভাবে আলামত বিলুপ্ত করা হবে, কিভাবে সাক্ষীরা সরে যাবে, বাইরে থেকে কিভাবে আর্জেস গ্রেনেড আসবে, বাইরে থেকে কিভাবে বোমা আসবে, সবকিছু তারা পরিকল্পনা করছে। এরকম পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের নমুনা বিএনপি জামায়াত সরকার ঘটিয়েছিল। এবং শুধু তাই নয়, সেই সময়ে হাওয়া ভবনের কথিত যুবরাজ মিস্টার 10% তারেক জিয়া, তিনি বারবার হাওয়া ভবনে মুফতি হান্নান থেকে শুরু করে কতজন সন্ত্রাসী নেতাকে নিয়ে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সবাইকে সাথে নিয়ে সেখানে মিটিং করেছে, যুদ্ধাপরাধীদের সঙ্গে মিটিং করেছে, জঙ্গিবাদীদের সঙ্গে মিটিং করেছে। এবং শুধু তাই নয়, এটি আমাদের বাংলাদেশের পত্রপত্রিকা না, আপনারা জানেন যে 2011 সালের সম্ভবত 30 আগস্ট উইকিলিক্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গোপন নথি ফাঁস হয়। সেখানে উল্লেখ করা আছে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মারিয়ার্টি, তিনি তার বার্তা পাঠিয়েছেন যে একটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের, তার ভাষায়, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য থাকে গণতন্ত্র, উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠা করা। এবং তারা বলেছে এই 3টি বাস্তবায়ন করার জন্যই সবচেয়ে বড় বাধা হচ্ছে তারেক রহমান। এবং সেই সময় তাদের একটি প্রেসিডেন্সিয়াল ডিক্লারেশন রয়েছে, যে ডিক্লারেশন অনুযায়ী একটি দেশে কারো ভিসা বাতিল হয়, একটি দেশ কারো দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে তারা নিষিদ্ধ ঘোষণা করে। এবং তারা আবেদন জানিয়েছিল তারেক রহমানকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তাকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আরো অবাক করার ঘটনা, তারেক রহমান তার অকথিত প্রধানমন্ত্রী হাওয়া ভবন, যেখানে একটি বিকল্প সরকার ব্যবস্থা পরিচালনা করেছে, বাংলা ভাইয়ের সিদ্দিকুর রহমান রূপে বাংলা ভাইয়ের ছোট ভাই, কুখ্যাত জঙ্গিবাদী সন্ত্রাসী খামারু, তাকে আটক করেছিল র্যাব। আপনারা কল্পনা করুন, বাংলা ভাইয়ের ছোট ভাই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাকে গ্রেপ্তার করেছে। হাওয়া ভবন থেকে তারেক রহমান ফোন করেছে র্যাবের চিফকে, হাওয়া ভবন থেকে ফোন করেছে জঙ্গিবাদী দায়ে অভিযুক্ত জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতাকে ছেড়ে দেওয়ার জন্য। এই ছিল বিএনপি জামায়াত সরকারের সময় আইনের শাসনের নমুনা। এই জঙ্গিবাদী
জঙ্গিবাদী কর্মকাণ্ড, এই সন্ত্রাস জঙ্গিবাদের মাস্টার মাইন্ড তারেক রহমানের বিরোধিতা করার জন্য তো ছাত্রলীগ করার প্রয়োজন নেই। আপনি যদি একজন সুনাগরিক হন, আপনার যদি দেশের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকে, বাংলা মায়ের প্রতি এতটুকু ভালোবাসা যদি আপনি অনুভব করেন, তাহলে এই তারেক রহমান তিনি যেন আইনের শাসনের আওতায় আছে তার জন্য দণ্ড বাস্তবায়ন করা হয় এবং রাজনীতি করার অধিকারীদের থাকবে। বাংলাদেশের রাজনীতিকে এতই সস্তা, 30 লাখ মানুষ এদেশের জন্য জীবন অকাতরে বলি দিয়েছে। আমাদের মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছে।